আম্মু ফুপি আমার প্রতি রাতে ঘুমানোর সময় কিছু করার জায়গায় আঙ্গুল দিয়ে ব্যথা দেয়। ফুপি বলে ওই জায়গা নাকি আঙ্গুল দিলে অনেক ভালো লাগবে, কিন্তু আমি অনেক ব্যথা পাই ফুপি। আরও বলে আমাকে চকলেট আইসক্রিম কিনে দেবে। ফুপি রাতে মোবাইলে কী যেন ভিডিও দেখে আর আমাকে অনেক চুমা দেয়। ফুপি চুমা দিলে একটু ভালো লাগে যে আমাকে আদর করে চুমু দিতেছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার ওই হিসু করার জায়গাটা আঙ্গুল দিয়ে অনেক ব্যথা দেয়। আমি অনেক কান্না করি, তারপরও ফুপি জোর করে দিতে থাকে। ফুপি বলে আম্মু লক্ষ্মী, কিছু হবে না, একটু সহ্য করো। কিন্তু আমি কান্নায় ছটপট করতে থাকি। আমি প্রথমে আমার মেয়ে তনুর কথা বিশ্বাস করি না। হয়তোবা আমার মেয়ে মিথ্যা কথা বলতে পারে, কারণ ফুপির সাথে না ঘুমানোর জন্য তনুর বয়স সবে মাত্র 6 বছর পড়েছে। এখনও বাচ্চা, কিন্তু কিছুটা বোঝে, আর ওই জন্য ওর ফুপির সাথে রাত্রে থাকতে বলি। আমাদের রুম টোটাল 3টা, একটাতে আমার শ্বশুর শাশুড়ি, একটাতে আমরা স্বামী স্ত্রী এবং আরেকটাতে আমার ননদ থাকে। যেহেতু তনু বড় হয়ে গেছে, এই কারণে আমাদের সাথে আর ঘুমাতে নেওয়া হয় না, এই জন্য ওর ফুপির রুমে ঘুমাতে বলি। আমার ননদ এবার এইচএসসি পরীক্ষা দিল, মোটামুটি ছাত্রী হিসেবে অনেক ভালো। আর আমার ননদের নাম তামান্না। আমার মেয়ে তনুর এই ভয়ানক কথা শুনলে আমার কিছুতেই আর ভালো লাগছে না। আমার মেয়েটা হয়তো বা সত্যি কথা বলতে পারে, কারণ এর আগে কখনো এই কথা বলে নাই। যখন বলছিল তখন অনুর চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছিল। আমাকে বারবার বলে আম্মু, আমি আর ফুপির কাছে ঘুমাতে যাব না। তুমি যদি আমাকে মারো কাটো তবুও আমি যাব না। আমি তখন বললাম আমার আম্মু ঠিক আছে, তোমাকে আর যেতে হবে না। এই কথা শুনে আমার মেয়ে তনু এত খুশি হলো, সে বলতে থাকলো কি মজা কি মজা, আমার আম্মু কত লক্ষ্মী। এই কথাটা নিজের মধ্যে আর চেপে রাখলাম না। আমার স্বামী আরিয়ানকে বললাম। এই কথাটা শুনে আরিয়ান যেন আকাশ থেকে উপর থেকে পড়ল। আরিয়ান তখন বলল, অন্তরা তুমি কি বলছো, ঠিক বলছো? অন্তরা বলল, হ্যাঁ দেখো, মেয়েটা সত্যি বলেছে এই কথাটা, আর ও তো বাচ্চা মানুষ, হয়তো কখনো মিথ্যা কথা বলবে না। আরিয়ান তখন বলল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না অন্তরা। কিভাবে বিশ্বাস করব বলো? আমার বোন সবসময় হিজাব পরে থাকে, কারো সাথে কথা বলতে দেখি না, সময় মতো কলেজে যায় এবং বাসায় ফিরে ঠিক মতন। তখনই অন্তরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করতে হবে না, আমি তোমাকে প্রমাণ দেব। আমার এই ছোট্ট মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই কথাটুকু বিশ্বাস আছে। আচ্ছা অন্তরা, তুমি এই বিষয়টি নিয়ে কার কাছে কিছু বইলো না, এটা একটা খুবই লজ্জাজনক কথা। এটা যদি বাড়ির বাইরে কেউ জেনে যায় তাহলে আমাদের মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি কি করব আর কি করব না, তবে এই রহস্যটা আমি বের করবই। কেমন করে তামান্না আমার এই ছোট্ট মেয়েটার সাথে। তখনই আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই আমার বোন একজন পর্দা করে বেড়ায়, সে কিভাবে এই কাজটা করতে পারে। সব কথা শেষ করে আরিয়ান অফিসে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম আমার মেয়ে সত্যি কথা বলল কি না। মেয়ের এই কথা ভাবতে ভাবতে আমার সারাদিন কোনো কাজে ঠিকমতো হচ্ছে না। এদিকে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, আজকে বৌমা তোমাকে কেমন যেন লাগছে, মনে হচ্ছে তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আছো? আমার শাশুড়ি আম্মাকে সত্যিটা বলতে পারছি না, কারণ এই কথাটা এমন একটা জঘন্য কথা, যদি বলি
কখনোই সে বিশ্বাস করবে না, কারণ আমার ননদ তামান্না সবসময় পর্দায় চলে। তখন আমার শাশুড়ি আমাকে বলল, না এমনিই মনটা ভালো লাগছে না আম্মা। শাশুড়ি আম্মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, সব কিছু আমি করতাছি, তুমি তোমার রুমে যাইয়া রেস্ট করো। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম, না আমি ঠিক আছি, সমস্যা নাই। এদিকে আমার মেয়ে সে তার স্কুলে গিয়েছে, আর ননদ বাসায় আছেন, কারণ তার এখন কোনো ক্লাস নাই। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তামিম রুমে একটু উকিঝুঁকি মারতে লাগলাম, দেখতে লাগলাম আসলে তামান্না কী করতেছে। শুধু এতটুকু দেখতে পেলাম তামান্না মোবাইলে কী যেন দেখতেছে। আমি ওর রুমে ঢুকে পড়লাম, এমনি একটা জিনিস আনার জন্য অজুহাত দিলাম। তখনই তামান্না বলল, ভাবি কোনো কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমার রুমে আয়াত এনেছে কিনা দেখতে এলাম। তামান্নাকে জিজ্ঞেস করলাম, মোবাইলে কি দেখোস এত সারাদিন? তামান্না বলল, ভাবি তেমন কিছু না, এমনি নাটক দেখি। তাই বলে সারাদিন মোবাইলে তুমি নাটক দেখো তামান্না? তখন বলল, জি ভাবি, তুমি তো সবসময় পর্দা করো, এই ধরনের অশ্লীলতার নাটক দেখার কি মানে আছে? তামান্না তখন বলল, ভাবি কই অশ্লীলতা, কোনো কিছু দেখি না তো আমি। এই যে তুমি বললে নাটক দেখো, আমি কিছুটা কথা নেওয়ার জন্য করেছি তামান্নার কাছ থেকে, কিন্তু সে কোনো মতে কিছু বলতে চাচ্ছে না। আর আমি মনে মনে জিদ করছি এই রহস্যটা বের করব। যেহেতু তামান্না কিছু বলতেছে না, সেহেতু আমি ওইখান থেকে চলে বেরিয়ে আসলাম। এরই মধ্যে আমার মেয়ে আয়াত স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। যেহেতু আজকে মনটা ভালো না, সেহেতু আমি তামান্নাকে বললাম, তামান্না তুমি তো ফ্রি আছো তাই না? জি ভাবি, কোনো কিছু লাগবে হবে বলেন। এমনিতে আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আয়াতকে স্কুল থেকে আনতে পারবো? হ্যাঁ ভাবি, আনতে পারবো, সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। এই বলে তামান্না সোজা আয়াতের স্কুলের দিকে চলে যায় এবং আয়াতকে নিয়ে আসলো বাড়িতে। স্কুল থেকে আনার সময় আয়াতকে অনেক কিছু বলেছি আমার ননদ তামান্না। আয়াত রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখন আমাকে বলল, আম্মু। আমি বললাম, হ্যাঁ কিছু বলবা তুমি? জি আম্মু, ফুপি যখন আমার স্কুল থেকে আনার সময় আমাকে অনেকগুলো চকলেট এবং আইসক্রিম কিনে দিয়েছে। বলল, গতকালকার রাতে তোমার সাথে যেটা করেছি হয়তোবা তুমি অনেক ব্যথা পেয়েছো, আর এই কথাটা কাউকে বলিও না। আমার লক্ষ্মী আম্মু আয়াত। আরে বলল, তোমাকে রোজ আইসক্রিম চকলেট কিনে দেব। আমি তখনই ফুপিকে বললাম, আপনি যেটা করেন সেটা আমার অনেক ব্যথা হয়, এগুলো আমাকে আর করবেন না। যদি কথা দেন তাহলে আপনার চকলেট এবং আইসক্রিম খাবো। আরে পাগল মেয়ে, এটা তো অনেক শান্তি পাওয়া যায়, তুমি তো ছোট বাস, তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আয়াত তখন বলল, ফুপি আমি এটা করতে পারবো না, যদি তুমি এই যে আমার হিসু করার জায়গায় ব্যথা দাও তাহলে কিন্তু আমি আপনার সাথে রাতে ঘুমাতে যাব না। আম্মু আজকে রাতেও নাকি ফুপি ওই যে ভিডিও দেখবে আর আমার সাথে অনেক খারাপ কাজ করবে, আমি কিছুতেই ফুপির সাথে ঘুমাতে যাব না। তখনই বলল, আচ্ছা আম্মু, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, কি করা যায় সেটা রাত আসুক। ঠিক আছে, আজকে রাতেও আমার মেয়ে তনুকে বুঝিয়ে ওর ফুপির সাথে ঘুমাতে বললাম। ছোট্ট মেয়ে তনু সে তো কিছুতেই যেতে চাইল না, অজোরে কান্না করতে লাগলো আর বলল, আম্মু আমি যাব না ফুপির সাথে ঘুমাতে, তুমি প্লিজ আমাকে জোর করো না, প্রয়োজনে আমি নিজ থেকে ঘুমাতে রাজি আছি, তবু আমি ফুপির সাথে ঘুমাতে যেতে পারবো না। তনু এত আর্তনাদভাবে বলতে লাগলো, আমি কিছুতেই মানতে পারছি না, কারণ এর শেষ আমাকে দেখতে হবে। কেন আমার মেয়ের সাথে এই ধরনের কাজ আমার ননদ তামান্না করেন? ওই সময় আমার স্বামী আরিয়ান ছিল, সে বলল, জোর করছো কেন? মেয়ে তনু তো যেতে চাচ্ছে না, বাদ দাও। আমি বললাম, আজকে হয়তোবা আমার মেয়ে সোনুর সাথে এই কাজটা করেছে, কিন্তু সমাজে এমনও হাজার মানুষ আসে, ওই সব ছোট বাচ্চাদের তাদের মায়ের সাথে এবং বাবার সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে না। ধন্যবাদ জানাই আমার ছোট মেয়ে তনুকে, সে তার কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করেছে। তবে আরিয়ান, যত যাই বলো, আমি এর শেষ না দেখে আমার ভিতরে কোনো শান্তি আসবে না।
তুমি বুঝতে পারছো না কেন? অন্তরা তনু যেচে যাচ্ছে না, তাকে জোর করো না প্লিজ। তুমি চিন্তা করো না, আজকে এর শেষ বের করেই ছাড়বো আমি। আমি তনুকে বুঝিয়ে কষ্টে রাজি করালাম ওর ফুপির সাথে ঘুমানোর জন্য, কিন্তু আমার মেয়েটা এতটা কান্না করতেছে। এই নরপিচাস ননদ আমার কি পরিমাণ ব্যথা দিয়েছে সেটা সহ্য করতে পারছে না আমার মেয়ে তনু। তার কথা শুনলেই আমার মেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। আমার মেয়ে তনু বলে, আম্মু যখন আমি পেশাব করতে যাই তখন আমার প্রচুর জ্বালাপড়া করে। ছি, এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার এই ননদ এতটা জঘন্য খারাপ হতে পারে সেটা ভাবলেই কেমন নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। যেই ননদ 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তার ভেতরে এতটা শয়তানি বুদ্ধি কিভাবে আসে? আর এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারে সেটা কখনোই ভাবতে পারছি না। এগুলো যখন মনে পড়ছে হচ্ছে আমার ননদকে যাইয়া এখনই খুন করে আসি। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে এই কাজটা কিভাবে করতে পারে একটু বিবেকে বাধা আসলো না? আচ্ছা ঠিক আছে, মানলাম মানুষের যৌবন জ্বালা থাকতেই পারে, তাই বলে এত ছোট্ট বাচ্চার সাথে কিভাবে করতে পারে? তাও আবার তার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে মানে নিজের মেয়ের মতনই হয়। এটা যদি তার নিজের মেয়ে হতো এই কাজটা কি সে করতে পারত? আমার স্বামী তার নিজের বোন বলে হয়তোবা সে গা ঢাকা দিচ্ছে, কিন্তু মনে মনে নিজে নিজে কি বলতাছে। অনেকে রেগে আছে আমার স্বামী আরায়ান, হয়তোবা প্রকাশ করতে পারছে না কারণ তারই নিজের বোন, আর নিজের বোনের এই কথাটা কিভাবে বলতে পারে? এই জন্য বারবার বলতাছে, অন্তরা এগুলো বাদ দাও। হয়তোবা তামান্না ছোট্ট মানুষ, ভুল করে ফেলেছে। আরিয়ান তুমি কি বলছো? ও ছোট্ট কিভাবে হয়? তামান্না যথেষ্ট অ্যাডাল্ট, আর সে জেনে শুনে এই কাজটা করতেছে। তুমি যতই বলো আমি এর শেষ দেখবই। এই বলে আমার মেয়ে যখন ওর কাছে ঘুমাতে নিয়ে যাব তখনই শাশুড়ি আম্মা ডাক দিল পেছন থেকে, বৌমা তোমাদের রুমে দেখলাম চিল্লাচিল্লি হচ্ছে, কোনো কিছু হয়েছে নাকি একটু বলবা? না আম্মা, কিছু হয় নাই, এমনি আপনার ছেলে অন্য বিষয় নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি করছিল। আচ্ছা আম্মা, আপনার কিছু লাগবে নাকি বলেন? হ্যাঁ আমার কিছু লাগতো, আমি পানের বাটাটা খুঁজে পাচ্ছি না, একটু পানের বাটাটা আইনা দিবা? আমিও তখন তনুকে বললাম, তুমি আমাদের রুমে চলে যাও, কিছুক্ষণ পর তোমার বাবার সাথে থেকো, আমি তোমার দাদিকে কিছু পান এনে দিয়ে তারপর তোমার কাছে আসছি। পানের পাটা আনতে যাইয়া দেখি তামান্না তার নিজের রুমে ঠিক যেন মোবাইলে কি দেখছে। আমার ভেতরে আগের এমন ভাব বিস্মিত হতে লাগলো, কারণ সে আমার ননদ, আমি কিছু বলতে পারি না। সরাসরি কিছু যদি বলি আমার শাশুড়ি এবং আমার জামাই অনেক কিছু বলতে পারে। এই জন্য নিজের রাগ নিজে কন্ট্রোল করতে লাগলাম। পানের বাটা আনার সময় তামান্না আমাকে দেখে বলল, ভাবি তনু কি আজকে আমার সাথে ঘুমাবে না? অন্তরা তখন বলল, কেন তামান্না, তুমি কি ঘুমিয়ে যাবে নাকি? তামান্না বলল, ভাবি আমি একটু দেরি করে ঘুমাবো। আমি একটা জিনিস বুঝি না, তুমি মোবাইলে এত ঘাটাঘাটি করো কেন? তোমার কি পড়াশোনা কিছুই নাই? তোমার যত বান্ধবী আছে তাদের তো সবসময় দেখি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর তোমাকে যতই দেখি তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো। তোমার ভাইয়া বলেছে এবার যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয় তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে, তাই মোবাইল না টিপে পড়াশোনায় মনোযোগী হও। আমার কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল তামান্না। মনে মনে তামান্না ভাবতে লাগলো, তনু কি কিছু বলেছে নাকি ভাবিকে? তামান্না চুপ হয়ে গেল। তামান্না বলল, তোমরা টেনশন করবে না, দেখবে আমি ভালো রেজাল্ট করব। আমি মনে মনে ভাবতে লাগলাম, তুমি আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই ধরনের আচরণটা কিভাবে করতে পারো? এর শেষ অবশ্যই আমি তোমাকে দেখে নেব। কিছুক্ষণ পরে তামান্না বলল, ভাবি আর কিছু বলবেন? আমি বললাম, না, আমি আম্মার জন্য পানের বাটাটা খুঁজতে এসেছিলাম, পানের বাটাটা পেয়ে গেছি, আমি এখন দিতে যাব। আর তুমি অপেক্ষা করো, তনু এখনই আসবে তোমার সাথে ঘুমাতে। তুমি আবার এসব শিখায়ও না যে মোবাইলে সারাক্ষণ ভিডিও দেখো তামান্না। আরে না ভাবি, ওকে তো আমি সবসময় ভালো কিছু বলি যে তুমি ভালো করে পড়াশোনা করো। আর আমাদের মেয়ে তনু
অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমার প্রত্যেকটা কথাই শুনে। এই বলে আমার শাশুড়ি আম্মাকে পানের বাটাটা দিয়ে যখনই আমার রুমের দিকে যাব, তখন শাশুড়ি আম্মা বলে, তোমার মনটা আজকে খুবই খারাপ লাগতেছে কেন, কিছু হয়েছে বৌমা? আমি শাশুড়ি আম্মাকে আবার বললাম, না আম্মা, তেমন কিছু হয় নাই। শাশুড়ি আম্মা বলতে লাগলেন, আমার বৌমা তো এত সুন্দর মিষ্টি যে সবসময় হাসি খুশি থাকে, আর আজকে দেখো মনটা কেমন দেখাচ্ছে। আচ্ছা বৌমা, আমার নাকি ঘুমিয়ে গেছে, মেয়েটা কোন সময় বই নিয়ে বসে না, তোমরাও কিছু বলতে পারো না? আমি তখন আম্মাকে বললাম, কি আর বলবো, আপনার মেয়ে আপনি ভালো জানেন আম্মা, কিন্তু সবসময় দেখি মোবাইল নিয়ে পড়ে থাকে। কি এমন আছে ওই মোবাইলের ভেতরে, আল্লাহ বাকি ভালো জানেন। শাশুড়ি আম্মা তখন বললেন, হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, মেয়েটা সারা সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আমি এখনও মুরব্বি হয়ে গেছি, আর কি বলবো বলো। এদিকে তোমার শ্বশুর কিছুই বলে না। এই সময় যদি শাসন না করা হয়, মেয়েটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। শাশুড়ি আম্মা বললেন, বৌমা তুমি শাসন করবে, এটা আমার আদেশ। মেয়েটা সারাক্ষণ কি করে বেড়ায় কিছুই বুঝি না। বৌমা, যদি তামান্না কোনো কিছু অঘটন করে ফেলে, মান সম্মান কিন্তু আমাদের সবারই যাবে। তাই তুমি অবশ্যই ওকে দেখে শুনে রাখবে, আর যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে অবশ্যই শাসন করবে। যাই হোক, শাশুড়ি আম্মা যে কথাটা বলেছেন অনেক সুন্দর একটা কথা বলেছেন, আমিও এই কথাটা শোনার অপেক্ষা ছিলাম। তারপরে বললাম, আম্মা আমি তাহলে রুমে চলে যাই। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি রুমে চলে যাও, কিন্তু আরিয়ানের সাথে আর কোনো গ্যাঞ্জাম করবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কোনো টেনশন করবেন না, আপনি পান খেয়ে ঘুমিয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী বৌমা। তবে যাই বলে, আমার শাশুড়ি অনেক ভালো একটা মানুষ, তার পেটে এমন নরপিচাস মেয়ে কীভাবে জন্ম নিল সেটা ভাবার বিষয়। রুমে যেতে না যেতেই ওদিকে তনু ব্যথায় ছটপট করতেছে। আমি তখন বললাম, তনু তোমার কি হয়েছে বলো তো? আম্মু তো তখন বলল, আম্মু আমার হিসু করার জায়গায় প্রচুর ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতাছি না, মনে হচ্ছে এখনই মারা যাব। এই বলে মেয়েটা ছটপট করতেছে, ফ্লোরে পড়ে যায়। আমি বললাম, আম্মু তুমি কোনো টেনশন করো না, ভয় পেও না, আমি দেখছি বিষয়টা। আচ্ছা তনু চলো ওয়াশরুমে, তোমার কোথায় প্রচুর ব্যথা হচ্ছে। তনু হাঁটতে পারছে না, আমি তনুকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এটা আমি কি দেখলাম, আল্লাহ তুমি আমার এই ছোট্ট মেয়েকে তনুকে বাঁচাও। এর আগে আমার মেয়ে তনু শুধু মুখে বলেছিল, কখনো আমি দেখতে চাইনি, কিন্তু আজকে দেখে মনটা এত খারাপ লাগলো যেটা বলে বোঝাতে পারবো না। জায়গাটা একদম ইনফেকশন হয়ে গেছে আর ব্লাড পড়তে আছে। আমি এখন কি করব কিছুই বুঝতে উঠতে পারছি না। আমার মেয়ে এদিকে কান্নায় ছটফট করতেই আছে আর বলতাছে, আম্মু আমাকে বাঁচাও তুমি, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না। আম্মু ফুপি একটা পচা, সে আমাকে রোজ রাতে এভাবে ব্যথা দিত এই হিসু করার জায়গায়। আমি অনেকবার বলেছি, ফুপি এই জায়গায় আমাকে আর ব্যথা দেবেন না। ফুপি শুধু বলতেন, আম্মু ভালো লাগবে, তুমি চুপ করে থাকো। আর এই সময় প্রচণ্ড গালি দিত, আর আমাকে ভয় দেখাতো, এই কথা কাউকে বলবা না। আমার এই ছোট্ট মেয়ের এসব কথা সহ্য করতে না পেরে আমার স্বামী আরিয়ানকে ডাক দিলাম, কিন্তু আমার স্বামী আমার ডাকে সাড়া দিল না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, তার সকালে ডিউটি আছে, এই জন্য সে ঘুমিয়ে পড়েছে। অনেকগুলো ডাকার পর সে সাড়া দিল। তখন আরিয়ান বলল, কি হয়েছে তনুর আম্মু? আরিয়ান কথা বলে কোনো সাড়া শব্দ পাচ্ছে না অন্তরার, কারণ ওই দিকে তার একমাত্র ছোট্ট মেয়ে তনুকে নিয়ে চিন্তায় অজ্ঞান হয়ে গেছে। যখন কোনো সাড়া শব্দ পাচ্ছে না, তখন আরিয়ান দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং দেখতে পায় তনু বেহুশ হয়ে এবং তার সাথে অন্তরাও আছে। জোরে একটা চিল্লানি দেয় আরিয়ান। আরিয়ানের চিল্লানির শব্দ শুনে এদিকে আরিয়ানের বাবা মা সবাই আরিয়ানের রুমের দিকে চলে আসলো। এসেই দেখতে পেল তার বৌমা এবং তার ছোট্ট নাতনি বেহুশ হয়ে অবস্থায় পড়ে আছে। সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিল এবং সাথে তনুকে এবং অন্তরাকে
হসপিটালে নিয়ে ভর্তি করলো। ডক্টর বললেন তনুকে দ্রুত ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিতে হবে। এদিকে অন্তরার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে প্রশ্ন করলো, আমার মেয়ে তনু কোথায়? আমার মেয়ে তনু কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি প্লিজ টেনশন করবে না। তখন আবারও প্রশ্ন করলো অন্তরা, আমার মেয়ে তনু কোথায়? আমি তাকে দেখতে চাই। অন্তরা কান্নায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা সবই মিথ্যা কথা বলছো, আমার মেয়ে তনু ভালো নেই। অন্তরা কান্না করতে করতে বলতে লাগলো, আমার মেয়ে বাঁচবে তো? আমার মেয়ে যদি কিছু হয় আমি কিন্তু কাউকে কোনো ক্ষমা করব না। তখন আরিয়ান বলল, তুমি টেনশন করো না, আমাদের মেয়ে তনু ঠিক আছে। কোথায় আছে? আমাকে নিয়ে যাও। তখন অন্তরাকে তনুর সেখানে অপারেশন করতেছে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর বলল, ডক্টর কি বলছে? ডক্টর বলছে অপারেশন করতে হবে, ওখানে নাকি ইনফেকশন হয়ে গিয়েছে। যদি অপারেশন না করা হয় তাহলে মেয়ের সবচেয়ে বড় একটি সমস্যা হতে পারে। এই জন্য তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ অন্তরা, তুমি আল্লাহকে স্মরণ করো আর বলতে থাকো, আল্লাহ আমাদের এই ছোট্ট মেয়েটাকে যেন নেক হায়াত দান করেন। যে বিচার হোক সেটা আমরা বাড়িতে যেয়ে করব ইনশাল্লাহ। আমার বোন বলে পার পেয়ে যাবে না, অবশ্যই তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমার বোন হয়ে কীভাবে তার নিজের ভাইয়ের মেয়ের সাথে এই কাজটা করতে পারে? এর শেষ এবার আমিও দেখতে চাই। সে আমার বোন, আমি তা ভুলে যাব। এতটুকু একটা অবুঝ বাচ্চার সাথে এই ধরনের যৌন হয়রানি কিভাবে করে? একটিও বিবেকে বাধা দেয় নেই। ওকে আমি সবচেয়ে আদরে রাখতাম আমার ছোট বোন বলে। যখন যেটা চেয়েছে তখনই ভাই হিসেবে আমি তা দিয়েছি। কখন কোনো জিনিসের অভাব বোধ করতে দেয়নি, কারণ আমার একটা ছোট্ট বোন তামান্না বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিল। বাবা যখন স্ট্রোক করেন তখন থেকে আমি ওকে সব কিছু দেখভাল করতাম, কখনো বোন মনে করতাম না। নিজের মেয়ের মতন ওকে বড় করেছি। তামান্নাকে সবসময় আগলে রাখতাম। জেনারেলে কখনো ভর্তি করা হয় নাই, যদি বন্ধুবান্ধবের সাথে চলে খারাপ হয়ে যাবে, এতে আমাদেরই মান সম্মান হানি হবে। ওকে মাদ্রাসাতে ভর্তি করি আর সবসময় পর্দাতে রাখার আদেশ করতাম। আর সেই বোন এই পর্দার আড়ালে এতটা খারাপ হতে পারে কল্পনা তো মেনে নিতে পারছি না। প্লিজ অন্তরা, তুমি শান্ত হও, আমি এর শেষ অবশ্যই দেখব। এর মধ্যে বাবা মা জেনে গিয়েছে তনুর সাথে কি হয়েছে। বাবা মা অনেক রেগে আছে। মা এক কথায় বলে যাচ্ছেন, আমার নাতির এত বড় কে সর্বনাশ করেছে, আমি তার নামটা শুনতে চাই। আমি কখনো কোনো কিছু বলি নাই। যদি বলি আমার মা অনেক কষ্ট পাবে এই মুহূর্তে। আল্লাহর কাছে মিনতি করে আমার মেয়ের সুস্থতার সাথে আমাদের মাঝে যেন আবার ফিরে আসে। এরই মধ্যে ডক্টর অন্তরাকে ডাক দিল। যেহেতু আমাদের মেয়ে তনু, সেক্ষেত্রে এই অপারেশনটা করবে একটা মেয়ে ডক্টর। অন্তরাকে যখন ডাক দিল তখন অন্তরা ডক্টরের সাথে দেখা করতে গেল। ডক্টর কিছু প্রশ্ন করল। ডক্টর, আচ্ছা ম্যাম, আপনাকে কিছু প্রশ্ন করি। অন্তরা, জি করতে পারেন, কিন্তু একটা কথা বলি, আপনি আমাকে বলবেন আমার মেয়ে তনু কী অবস্থায় আছে, এখন একটু বলবেন প্লিজ। তখনই ডক্টর রাজিয়া বেগম বললেন, এত বড় একটা বাজে কাজ কে করছে এটা কি আপনাদের জানা আছে? যে করেছে আমার মনে হয় সে নরপিশাচ ছাড়া আর কিছুই হতে পারে না। একটা মানুষ জীবনেও একটা মানুষের এভাবে ক্ষতি করতে পারে না। মেয়েটা কান্নায় ছটপট করতেছে, আমার চোখেই দেখেই নিজেরই চোখে পানি চলে এসেছে। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে কেমনে করতে পারলো? আপনারা কি থানায় জিডি করেছেন? অন্তরা তখন বলল, দেখেন ডক্টর, এটা আমাদের নিজেদেরই মানুষ। আগে আমাদের মেয়েটা সুস্থ হয়ে ফিরুক, তারপর এর বিচার অবশ্যই করব। আগে বলেন আমার মেয়ে এখন কি অবস্থায় আছে এখন? তখন ডক্টর বললেন, ঘুমের ওষুধ দিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়ের অপারেশন করা হবে। ইনশাল্লাহ আপনাদের মেয়ে ভালো হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবে। ডক্টর রাজিয়া বেগমের কথা শুনে অন্তরার জানে একটু পাহাড়ি চলে আসলো। অন্তরা অনেক টেনশনে ছিল তার মেয়েকে নিয়ে, যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, একটা সবই উপরওয়ালার ইচ্ছা,
ইনশাআল্লাহ আমার মেয়ে সুস্থ হয়ে আবার আসবে। ডক্টর রাজিয়া বেগম বললেন, আপনার মেয়ে তনুকে এখনই আমরা অপারেশন করে নিয়ে যাব। আল্লাহকে ডাক দেন, আমরা তো শুধুমাত্র ডাক্তার, বাঁচানোর মালিক কিন্তু ওই উপর আল্লাহ। তখন অন্তরা বললেন, আমার এই মাসুম বাচ্চাকে ঠিক উপরে আল্লাহই বাঁচিয়ে দিবেন। এই বলে ডক্টর অপারেশন করতে নিয়ে চলে গেল তনুকে।